4টি অস্কার আর 309টি অন্যান্য পুরস্কার। বুঝতে পারছেন মুভি কি পরিমাণ মাস্টারপিস হলে এমনটা হতে পারে? এ যেন শুধু মুভি নয়, আমাদের জীবনকেই দেখতে পাবেন চোখের সামনে। আর শেষের ক্লাইম্যাক্সগুলো আপনার শরীরে গুজ বাম ধরিয়ে দিবে। গল্পের শুরুতে একটু বোরিং লাগতে পারে, তবে গল্প যতই সামনে আগাবে ততই নতুন চমক আর টুইস্ট সামনে নিয়ে হাজির হবে। তো চলুন এক্সপ্লোর করা যাক মাস্টারপিস এই মুভির কাহিনী। তো গল্পের শুরু হয় এক যুবকের সাথে, যে মোবাইল টিপায় ব্যস্ত ছিল। তার নাম হচ্ছে কি হু। হঠাৎ ফ্রি ওয়াইফাই না পাওয়ায় সে উতলা হয়ে যায়, কারণ এতদিন যে ওয়াইফাই তারা ফ্রিতে ব্যবহার করছিল সেটা আজকে পাসওয়ার্ড দেওয়া। তাই সে তার বোন কি জুংকে জিজ্ঞেস করে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানে কিনা। কি জুং তখন বাইকে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দেখতে বলে, কিন্তু কি হু জানায় সে দিয়েছে, কিন্তু হয় নাই। তাদের মা চুং সুক তখন বাবাকে লাঠি দিয়ে ঘুম থেকে জাগায় আর বলে, প্রথমে তো ফোন বন্ধ হলো, আর এখন ফ্রি ওয়াইফাই, এখন আমরা কি করব? দেখা যায় বাবা কি টাক ফ্লোরেই বিছানা ছাড়া ঘুমিয়েছিল। এর মানে তাদের অর্থনৈতিক অবস্থা আপনারা বুঝতেই পারছেন। কি টাক উঠেই ছেলেকে বলে, ফোনটা উঁচু করে পুরো বাড়িতে ঘুর, দেখবি একটা নয়তো একটা ওয়াইফাই পেয়ে যাবি। বাবার কথা মতো কি হু ফোন উঁচু করে ধরে বাড়ির কোনায় যেতেই সে একটা ফ্রি ওয়াইফাই পেয়ে যায়। মানে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড থাকে না সেটাই হলো ফ্রি ওয়াইফাই। তার কথা শুনে বোনও তার ফোন নিয়ে ফ্রি ওয়াইফাই চালাতে এসে পড়ে। দু ভাই বোন তখন টাকের উপর উঠে ওয়াইফাই চালানো শুরু করে। পাশেই দেখা যায় টয়লেটের কমোড। তার মানে এটা আসলে টয়লেট ছিল, কিন্তু সেখানে কোনো ওয়াল নেই। তার মানে তাদের পরিবারের প্রাইভেসি নামে কোনো জায়গাই নেই। রাতে তারা সবাই মিলে পিৎজার প্যাকেট তৈরি করছিল। তখন কি হু একটা ভিডিও দেখে বলে, এভাবে কাজ করলে তারা তাড়াতাড়ি অনেকগুলো প্যাকেট বানিয়ে ফেলতে পারবে। পরের দিন তারা যখন প্যাকেটগুলো ডেলিভারি দিচ্ছিল তখন ডেলিভারি গার্ল বলে, তাদের কাজ তার পছন্দ হয়নি, তাই তাদের কন্ট্রাক্ট থেকে 10% কাটা হবে। এটা শুনে চুংসুক মানে কি হুর মা জিজ্ঞেস করে, কেন 10% কাটবে? এমনি তো তোমরা কম টাকা দাও আমাদের। তখন ডেলিভারি গার্ল প্যাকেট দেখে বলে, এই দেখো, তোমাদের প্রত্যেকটা প্যাকেটই এমন অসম্পূর্ণ, এটা এখন কে ঠিক করবে? আর তোমাদের প্যাকেট ভাঁজ করাও ঠিক মতো হয়নি। তখন কি হু এসে মেয়েটিকে মিষ্টি মিষ্টি কথায় পটে ফেলে, আর তাকে এটাও কনভিন্স করে ফেলে যে তার আসলে কি হুকে নিজের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া উচিত, তাহলে তার কাজ আরও অনেক সহজ হয়ে যাবে। মেয়েটি তার মিষ্টি কথায় রাজি হয়ে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ নিজেকে সামলে নিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে হবে আগে। এরপর রাতে সবাই যখন ডিনার করছিল তখন তারা দেখে একজন মাতাল তাদের বাড়ির সামনে হিসু করতে চাচ্ছে। তারা শুধু বলছিল, করিস না করিস না, চলে যায় এখান থেকে। কিন্তু ওয়ালের অপাশে কি আর মাতাল তাদের কথা শুনবে? সে হিসু করতেই যাবে তখন এক ছেলে এসে তাকে ঝাড়ি দিয়ে ভাগিয়ে দেয়। পরে দেখা যায় ছেলেটি আসলে তাদেরই কাজিন মিন ছিল। মিনকে দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ সে বড় লোকের ছেলে। মিন বলে তার দাদু তাদের জন্য একটা উপহার পাঠিয়েছে, যেটা শুনে সবাই টেবিল থেকে আবর্জনা সরিয়ে বক্স রাখার জন্য জায়গা বানিয়ে দেয়। সবাই উৎসাহ নিয়ে দেখছিল বক্সে কি আছে, কিন্তু শেষে দেখে মিন একটা পাথর বার করছে। কি হু আর কি টাক মিনের মন রাখার জন্য উপহারের অনেক প্রশংসা করে, কিন্তু চুংসুক মোটেই খুশি নয়। সে সরাসরি বলে ফেলে, সাথে কিছু ভালো খাবারও তো পাঠাতে পারত। মেয়ে কি জুং তখন মাকে চাপড় দিয়ে চুপ করিয়ে দেয়। অনাহারে ভোগা পরিবারকে আসলে অ্যান্টিক পিস গিফট দেওয়াতে একটা বোকামির ঠাসা সিদ্ধান্ত। তো কি হু আর মিন যখন বাইরে ড্রিঙ্ক করছিল তখন মিন হুকে জিজ্ঞেস করে, কি জুং এর পড়াশোনার কি খবর? হু তখন উত্তরে বলে, সে পড়াশোনায় তো অনেক ভালো, কিন্তু টাকা নেই, তাই পড়াশোনা করবে কিভাবে? মিন তখন একটা মেয়ের ছবি দেখে বলে, মেয়েটা কিউট না? আমি যখন বিদেশে চলে যাব তখন তুমি তার ইংরেজি ক্লাস নিও। হু তখন জিজ্ঞেস করে, এটা তো তুমি তোমার ভার্সিটির অনেক বন্ধুদেরও দায়িত্ব দিতে পারতে, তাহলে আমাকে কেন? মিন তখন বলে,
কারণ আমি চাই না ভার্সিটির নোংরা স্বভাবের ছেলেরা তার পিছু পিছু করুক। এটা শুনে হু বলে ওঠে, ও বুঝতে পেরেছি, তুমি তাকে ভালোবাসো তাই না? মিনও তখন স্বীকার করে সে মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসে, আর সে চায় বিদেশে থাকাকালে হু মেয়েটিকে দেখে রাখুক। কিন্তু হু তখন বলে, আমি যে তাকে টিউশনি করাবো, আমি নিজেই তো পড়াশোনা ছেড়ে দিয়েছি। কোনো মা বাবা কি ড্রপ আউট ছেলের কাছে নিজের মেয়েকে পড়াতে চাইবে? মিন তখন বলে, সমস্যা নেই, আমি নিজে তাদের কাছে তোমাকে রিকমেন্ড করব। আর তোমার ইংরেজি তো আমি জানি, যে কোনো ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়ের থেকে তুমি 1000 গুণ এক্সপার্ট। আর সার্টিফিকেটের যদি দরকার পড়ে সেটা তুমি নকলও বানিয়ে নিতে পারবে। শুনেছি তোমার বোনই নাকি এসবে এক্সপার্ট। পরের দৃশ্যে দেখা যায় হু আর জুং একটি পাবলিক ইন্টারনেট ক্যাফেতে নিজের জাল সার্টিফিকেট বানাচ্ছে। কি জুং এর বানানো জাল সার্টিফিকেট দেখে বাবা কি টাকও হতবাক হয়ে যায়। সে বলে, যদি জাল কাজের জন্য কোনো পুরস্কার থাকতো তাহলে জুং তো ফার্স্ট ডিভিশনও ফার্স্ট হয়ে যেত। এরপর কি হু জাল সার্টিফিকেট নিয়ে চাকরির ইন্টারভিউতে যাওয়ার সময় বাবাকে বলে, আমি মোটেও লজ্জিত নই বাবা, আমি এটাকে মনে করছি না কোনো জোচ্চুরি করছি। আমি কথা দিচ্ছি, যে ভার্সিটির জাল সার্টিফিকেট আমি বানিয়েছি সেই ভার্সিটিতেই আমি পড়াশোনা করব। তারপর হু যখন ম্যাডামের বাড়িতে পৌঁছায় তখন সে শুধু চারিদিকে হা করে তাকিয়েছিল, কারণ এত বড় বাড়ি আর শান শৌকত সে এই প্রথমবার দেখছে। সে তো ফিটফাট হয়ে থাকা কাজের মহিলা মুন গুয়াংকে ম্যাডাম ভেবে ম্যাডাম ডাকতে থাকে। কিন্তু মুন গুয়াং বলে সে কোনো ম্যাডাম নয়, সেও এখানে কাজ করে। তারপর মুন গুয়াং তাকে বসতে বলে ম্যাডামকে ডাকতে চলে যায়। হু জানলা দিয়ে উকি দিয়ে দেখে মুন গুয়াং 1000 ডাকার পরও ম্যাডামের ঘুম ভাঙছে না, কিন্তু তার সামনে হাততালি দিতেই ম্যাডামের ঘুম ভেঙে যায়। ম্যাডাম আসলে কি হু তার সার্টিফিকেটগুলো তাকে দেখায়, কিন্তু ইউন কিউ বলে, তোমার সার্টিফিকেট দিয়ে আমার কিছু আসে যায় না, মিন তোমাকে রেফার করেছে সেটাই অনেক। তবে তুমি যদি মিনের চেয়ে ভালো স্টুডেন্ট না হও তাহলে আমরা তোমাকে কেন রাখবো? আমি সোজা কথার মানুষ, তাই প্রথম দিন তুমি কিভাবে ক্লাস নাও সেটা আমি সাথে থেকে দেখতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। কি হুও রাজি হয়ে যায়, কারণ তার এই চাকরি পাওয়াটা খুবই জরুরি। এরপর ইউন কিউ দূরে বসে তার ক্লাস নেওয়া দেখতে থাকে। হু সিরিয়াস মোডের স্টুডেন্ট ডা হাইকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর আনসার 24ই হবে? স্টুডেন্ট সংকোচের সাথে বলে, হ্যাঁ স্যার। তখন হু খপ করে তার হাত ধরে ফেলে, যেটা দেখে ডা হাই এবং তার মা দুজনে রীতিমতো চমকে যায়। হু তখন বলে, তুমি এখন অনেক ভয়ে আছো, তোমার পালস তাই বলছে। এটা পরীক্ষা কেন্দ্র নয়, তারপরও তোমার এই অবস্থা। আর যদি পরীক্ষা কেন্দ্রে যাও তাহলে তো তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তারপর সে পরীক্ষা কেন্দ্রে কীভাবে নিজেকে শান্ত রাখতে হবে, কীভাবে সঠিক উত্তর দিতে হবে সেই পদ্ধতি দা হাইকে শেখায়, যাতে দেখে ম্যাডাম ইমপ্রেসড হয়ে যায় আর তাকে পুরো মাসের বেতন শুরুতেই দিয়ে দেই। এমনকি মিনের চেয়েও তার বেতন বাড়িয়ে দেই। হুর সাথে কথা বলার সময় ম্যাডামের ছোট ছেলে ডা সং এসে দুষ্টামি শুরু করে। মার 1000 মানা করলেও সে তার কোনো কথাই শুনে না। তাই ফ্রাস্ট্রেটেড হয়ে ইউন কিউ হুকে বলে, এই ছেলেটাকে কেউই কন্ট্রোল করতে পারে না। গত বছর নাকি তার জন্য একজন আর্ট টিচার রাখা হয়েছিল, কিন্তু তার দুষ্টামের জন্য টিচার বেশি দিন টিকেই নাই। হু এটাই সুযোগ দেখে বলে ফেলে, ম্যাডাম, আমার একজনের কথা মনে পড়েছে। তার নাম ছিল জেসিকা। ফ্রান্সের লিওন ভার্সিটি থেকে আর্ট নিয়ে পড়াশোনা করেছে। সে বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে খুবই এক্সপার্ট। এখন সে বর্তমানে কোরিয়াতে আছে। এটা শুনে ম্যাডামও অনেক ইন্টারেস্টেড হয়ে যায়। কিন্তু হু বলে, কিন্তু ম্যাডাম তার ডিমান্ড একটু বেশি আর পিচ অনেক চড়া। তারপরও আপনি চাইলে আমি কথা বলে দেখব। পরের দৃশ্যে দেখা যায় হু তার বোন জুংকে জেসিকা বানিয়ে ম্যাডামের বাড়িতে এনেছে। বাড়িতে ঢোকার আগে মনে রাখার জন্য জুং ছড়ার স্টাইলে আবৃত্তি করতে থাকে, জেসিকা ক্লাসমেট লিওন প্যারিস আর্টস কিডস এক্সপার্ট। রুমে ঢুকেই দুই ভাই বোন গম্ভীর হয়ে ম্যাডামের সাথে আলাপ শুরু করে দেয়, আর এমন ভাব করতে থাকে যেন তারা একে অপরকে চেনেই না, আজকেই তাদের প্রথম সাক্ষাৎ। এই দিকে ডা হাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে নজর রাখছিল। কি হু যখন তাকে পড়াশোনা করাতে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে, দা সং এর আর্ট একটা বেকার জিনিস,
আপনি এটা আগেই জানতেন তাই না? হু উত্তর দেই, না, কেন তোমার এমন মনে হয়? ডা হাই বলে, সে যে নিজেকে জিনিয়াস হিসেবে দেখায়, আসলে সেটা না, সে একটা বেকুব। হু তখন বুঝে যায় এটা এক বোনের ভাইয়ের ওপর হিংসার বহিঃপ্রকাশ হচ্ছে। তাই সে মুচকি হেসে বলে, ও তাই, ডা সং এর এই নতুন ব্যাপারটা জেনে ভালো লাগলো, কিন্তু তোমার পড়াশোনার সাথে ডা সং এর কী সম্পর্ক? ডা হাই তখন কিছুক্ষণ চুপ করে বলে, জেসিকা অনেক সুন্দরী তাই না? সে কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে হু হেসে ফেলে আর বলতে থাকে, আরে না, কি যে বলো, আজকে আমাদের প্রথম দেখা হলো, কিন্তু সে যে সুন্দরী এটা কিন্তু তুমি ঠিকই বলেছ। এটা শুনে দা হাই মন খারাপ করে বলে, তাহলে আমি যা ভেবেছিলাম তাই, তুমিও তাকে পছন্দ করো, কারণ সে অনেক সুন্দরী। হু তখন তাকে খুশি করতে বলে, সে যদি সুন্দরী হয় তাহলে তুমি হচ্ছ, এই বলে সে খাতায় কি যেন লিখে দেখায়, যেটা দেখে দা হাই অনেক খুশি হয়ে যায় আর হু এর পালস দেখা শুরু করে। হুও তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর দুজন কিস করে ফেলে। এইদিকে জুংকে ডা সং এর কাছে নেওয়া হয়। সেখানে ডা সং উপর হয়ে শুয়ে খেলছিল। তার মা তাকে উঠতে বলেও সে উঠেই না। তাই জুং বলে, আপনারা সবাই চলে যান। কিন্তু ম্যাডাম ইউন কিউ যেতে চায় না। তাই জুং বলে, আমি আমার স্টুডেন্টকে কারো সামনেই ক্লাস নেই না, এমনকি মা বাবার সামনেও না। তাই বাধ্য হয়ে ম্যাডাম নিচে এসে পড়ে। কিন্তু সে অনেক টেনশনে থাকে, না জানি কি না কি পড়াচ্ছে, কি না কি করছে আমার ছেলেকে। তাই ইউন কিউ মুন গুয়াংকে বলে, তুমি এক কাজ করো, এক গ্লাস জুস নিয়ে জেসিকা রুমে যাও আর দেখো যে সে কেমন পড়াশোনা করাচ্ছে। কথা মতো মুন গুয়াং জুস নিয়ে রুমের দিকে যায় আর ম্যাডামও তার পিছু পিছু যাচ্ছে। কিন্তু তারা গিয়ে দেখে রুমের দরজা খোলা আর ডা সং ভদ্র ছেলের মতো পড়াশোনা করছে, যেটা দেখে ম্যাডাম অনেক আশ্চর্য হয়ে যায়। জুং তখন ম্যাডামকে কাছে দেখে ভংচং বোঝানো শুরু করে। সে বলে, দা সং এই ছবিটি এখন মাত্র এঁকেছে। সে নিচের এই জায়গায় যে আঁকিবুকি করেছে এর মানে তার সিজোফ্রেনিয়া আছে। সিজোফ্রেনিয়া হচ্ছে খুবই ভয়ঙ্কর মানসিক রোগ। তার সাথে কি ছোটবেলায় কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? এটা শুনতেই ম্যাডাম আটকে ওঠে আর কান্না করা শুরু করে দেয়। তার মানে সত্যি হয়তো দা সং এর সাথে ছোটবেলায় ভয়ঙ্কর কিছু ঘটেছিল। জুন তখন বলে, ছবিটি লক্ষ্য করুন আর আপনার ওয়ালে টাঙানো ছবিটিও লক্ষ্য করুন, দুইটা ছবি হুবহু একই রকম। এর মানে সে একটা ব্ল্যাক বক্সের মধ্যে আটকা পড়ে গেছে। আপনার নিশ্চয়ই মনে আছে আমি আপনাকে বলেছিলাম আর্ট টিচারের সাথে সাথে আমি একজন সাইকোলজিস্টও। তাই তাকে এই ব্ল্যাক বক্স থেকে বার করতে প্রতি সপ্তাহে 4টি করে সেশন নিতে হবে আমার। কিন্তু আমার খরচ কিন্তু অনেক বেশি। আপনারা যদি প্রেপার করতে না পারেন তাহলে বলবেন। কিন্তু ম্যাডাম দ্বিতীয়বার চিন্তা না করেই বলে দেই, তার টাকার কোনো সমস্যা নেই। তখনই বস মিস্টার পার্কও বাড়িতে এসে পড়ে। ম্যাডাম জুংকে তার সাথে পরিচয় করিয়ে দিলেও সে তেমন পাত্তাই দেয় না। কিন্তু ড্রাইভারকে বলে দেই সে যেন জুংকে মানে জেসিকাকে বাসায় পৌঁছে দেয়। রাস্তায় ড্রাইভার জুংয়ের বাসার ঠিকানা জিজ্ঞেস করলে সে তাকে মেট্রো স্টেশনে নামিয়ে দিতে বলে। তাই ড্রাইভার বারবার জোরাজোরি করছিল, গাড়ি থাকতে কেন মেট্রো দিয়ে যাবে, সেই তো তাকে পৌঁছে দিতে পারবে। আসলে ড্রাইভারও তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। কিন্তু ড্রাইভার যদি জুং এর বাড়ি দেখে ফেলে তাহলে তাদের সব খেল শেষ হয়ে যাবে। তাই এবার জুং রাগ করে চেঁচিয়ে বলে, আমি কি বলছি সেটা বুঝতে পারছেন না আপনি? আমি মেট্রোতে নামতে চাচ্ছি, কারণ সেখানে আমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে আর মেট্রোতে রোমান্স করার জন্য উত্তম জায়গা। এটা শুনে বেচারা ড্রাইভারের মন ভেঙে যায়, কারণ সে হয়তো জুংকে পছন্দ করে ফেলেছিল। জুং তখন তার পেনটি খুলে সিটের ফাঁকে লুকিয়ে রাখে। কেন সেটা করেছে সেটা পরে বুঝতে পারবেন। পরের দৃশ্যে দেখা যায় ড্রাইভারদের সেমিনারে পুরো পরিবার ফ্রিতে খাবার খাচ্ছে। তখন হু জুংকে জিজ্ঞেস করে, তুমি ম্যাডামকে কি এমন বললে যে সে তোমার কথায় পাগলের মতো হয়ে গেছে? সে বলছিল তুমি নাকি তার দেখার দৃষ্টিকোণই বদলে দিয়েছ। জুং তখন বলে, আরে বাদ দে, আমি ভংচং সমানে বলে দিয়েছি। আমি গুগল থেকে আর্ট সাইকোলজির ব্যাপারে সার্চ করে সে তার মতো হুবহু বলে দিয়েছি। আর তাতেই মহিলা কান্না করা শুরু করে দিয়েছে। পরের সিনে দেখি মিস্টার পার্ক গাড়ির সিটে মেয়েদের একটি পেনটি খুঁজে পেয়েছে।
যেটা দেখে সে হতভম্ব হয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে থাকে। অথচ ড্রাইভার বেচারা এসবের কিছুই জানে না। বাসায় এসে মিস্টার পার্ক তার ওয়াইফকে পেন্টিটা দেখায় আর বলে যে সেটা তাদের গাড়ির সিটের মধ্যে পেয়েছে। এর মানে কি তুমি বুঝতে পারছো? ইউন কিউ তখন বলে, ও মাই গড, এই ছেলেটা এমনই হারামি হবে, আমি তো চিন্তাও করিনি। বস বলে, সে সেক্স করুক, জোয়ান ছেলে, সেক্স ট্যাপ থাকবে, কিন্তু সামনে সিটে করুক, কিন্তু আমার ব্যাক সিটে সে কেন করলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এইগুলো করার পর কোনো মেয়ে তার পেনটি ভুলে ফেলে যাবার কথা নয়। তার মানে কি? এই বলে সে ইউন কিউর কানে কানে বলে, তার মানে কি সে সেই টিচারকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে এসব করেছে? এটা শুনে ইউন কিউ শকড হয়ে যায়। ও মাই গড, হঠাৎ ছাড়া হারামজাদা এমন করবে আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমরা কি করব? মিস্টার পার্ক তখন উত্তর দেই, চলো আমরা পুলিশকে এই ব্যাপারে জানিয়ে দিই। কিন্তু ইউন কিউ রাজি হয় না, কারণ তাতে তারাও ফাঁসতে পারে আর তাদের গাড়ি জব্দ হয়ে যেতে পারে। তাই মিস্টার পার্ক আরেকটা বুদ্ধি দেই, তাহলে আমরা আরেক কাজ করতে পারি, তাকে যে কোনো বাহানা দেখিয়ে চাকরি থেকে বার করে দেই, কিন্তু কারণ বলা যাবে না, কারণ তাতে মেয়েটাও জেনে যেতে পারে সে রেপড হয়েছে। ইউন কিউ এবার এই বুদ্ধিতে সম্মত হয়। এইদিকে কি জুং লুকিয়ে তাদের সব কথাবার্তা শুনছিল। বস তখন আরেকটা বুদ্ধি বলতে চাচ্ছিল, তাই কি জুং তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামার ভান করে হঠাৎ তাদের সামনে চলে আসে। তাই তারা অপ্রস্তুত হয়ে যায়। ইউন কিউ তখন নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, জেসিকা, তুমি কি ভালো আছো? তোমার কি মনে হয়েছে তোমার সাথে কোনো খারাপ কিছু হয়েছে? কিন্তু কি জুং বলে, না তো ম্যাম। কেন, কিছু হয়েছিল কি? ম্যাম তখন তাড়াতাড়ি হাসি দিয়ে বলে, আরে না না, এমনি জিজ্ঞেস করলাম। ইউন কিউ আবার জিজ্ঞেস করে, সেদিন আমাদের ড্রাইভারকে তোমার কেমন লেগেছিল? কি জুং বলে, ভালোই তো, কিন্তু আমি মেট্রোতে নামতে চাইলেও সে বারবার আমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছিল। এটা শুনে ইউন কিউ আরও আশ্চর্য হয়ে যায় আর ড্রাইভারকে গালি দিতে থাকে, বদমাস লুচ্ছা ছেলে কোথাকার, সে তোমাকে বাসায় দিতে চাই। ইউন কিউ তখন বলে, আমরা তার চাকরি নিয়ে নিব ভাবছি। এটা শুনে কি জুং অভিনয় করে বলে, কেন ম্যাম, সে তো অনেক ভালোই ড্রাইভ করে। ইউন কিউ তখন বলে, শুধু ভালো ড্রাইভ করলেই হবে না জেসিকা, ভালো চরিত্রের মানুষও হতে হবে। আজকালকার যুগে ভালো চরিত্রের মানুষ পাওয়া খুবই টাফ। জুং তখন বাটপাড়ি গল্প বলা শুরু করে, হ্যাঁ ম্যাডাম, আমার আঙ্কেল আন্টির বাড়িতে এক ড্রাইভার ছিল, আঙ্কেল কিম। সে খুব ভালো ড্রাইভার ছিল আর আচরণও খুবই চমৎকার ছিল। আমাকে মেয়ের মতো মনে করত। সারা জীবন সে এক বাড়িতে ড্রাইভারি করে কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন বেচারা বেকার, কারণ আঙ্কেল আন্টি বিদেশ চলে গেছেন। এটা শুনে ম্যাডাম বলে, কি বলো, এমন ভালো মানুষ বেকার বসে আছে? তুমি কষ্ট করে আমার সাথে তাকে দেখা করতে পারো। জুং তো এটাই চাচ্ছিল। তারপর সে ভান করে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি দেখা করতে চান? ম্যাডাম বলে, হ্যাঁ, কারণ এমনিই আমাদের এখন ড্রাইভার প্রয়োজন, আর পরিচিত মানুষের রেফারেন্স পেলে তো আরও বিশ্বাস করা যায়। পরে সিনে দেখা যায় কি হু তার বাবাকে গাড়ির দোকানে নিয়ে আধুনিক গাড়িগুলোর নমুনা বোঝাচ্ছে। টাচ স্ক্রিন কীভাবে ইউজ করতে হয়, ম্যাপ কীভাবে দেখতে হয়, এসি কীভাবে চালাতে হয় ইত্যাদি। তখন শপের ম্যানেজার বুঝে ফেলে তার গাড়ি কিনবে না, শুধু শুধু গাড়িতে উঠে হাঁটাচ্ছে। তাই সে তাদেরকে চলে যেতে বলে। পরের দিন কিটা কোট স্যুট পরে বসের সাথে ইন্টারভিউ দিতে চলে যায়, কিন্তু বস অনেক ব্যস্ত ছিল, তাই তাকে বসতে বলে। তবে কোনো কথা না বলে তাকে চাকরিতে নেওয়া হয়। কিন্তু মিস্টার পার্ক তাকে লুকিয়ে টেস্ট করছিল। সে শীতের পিছনে এক কাপ কফি ধরেছিল আর দেখছিল কফি কতটুকু নড়ছে। বাট সামনাসামনি বস বলছিল, তুমি টেনশন নিও না, তুমি তোমার মতোই ড্রাইভ করো। কি টাকো এত বোকা না, সে খুবই স্মুথলি গাড়ি ড্রাইভ করে, যার ফলে বসের মুখ থেকে কফি পড়া তো দূর, এদিক ওদিকও নড়ে না, এমনকি গাড়ির টার্ন নেওয়ার সময়ও কফি নড়ে না। তাই মিস্টার পার্ক ইমপ্রেসড হয়ে যায়। রাতে কি পরিবার এবার যুক্তি করতে থাকে কিভাবে সেই কাজের মহিলা তাকে হটাবে, যাতে তাদের মাকেও সেই বাসায় ঢুকাতে পারে। কিন্তু হু বলে ওঠে, তাকে হটানো এত সহজ হবে না, কারণ বসের বাবার সময় থেকে সে নাকি এই বাসায়,
মানে বসের ছোটবেলা থেকে সে এই বাসায় আছে, আর বস ম্যাডামও তাকে প্রচণ্ড বিশ্বাস করে। পিছনে সিনে দেখি কি হু ডা হায়ের কাছ থেকে জেনে নিচ্ছে কাজের মহিলার সবচেয়ে দুর্বল দিক কী, যেখানে দা হাই তাকে বলেছিল কাজের মহিলার সবচেয়ে দুর্বল দিক হচ্ছে পিচ ফল, যেটা খাওয়া তো দূর, পিচ ফলের উপরে লোমগুলো যদি মহিলার আশেপাশে থাকে তাহলে তার ভয়াবহ শ্বাসকষ্ট, হাঁচি কাশি শুরু হয়ে যায়। বেশ, তাদের প্ল্যান শুরু হয়ে যায়। কি জুং বাজার থেকে পিচ ফল কিনে নিয়ে আসে, আর হু সেটার উপরে লোমগুলো ছেটে একটি শিশিতে ভরে রাখে। তারপর সুযোগ বুঝে মহিলার কাপড়ের ওপর ছিটিয়ে দেই, যার ফলে মহিলা অসুস্থ হয়ে যায়, আর সে হাসপাতালে কাউকে না বলেই চলে যায়। এরপর কিটাক একদিন ম্যাডামকে ছবি দেখে বলে, ম্যাডাম আপনি দেখুন তো, এটা আমাদের বাড়ির কাজের মহিলা না? ম্যাডাম দেখে বলে, হ্যাঁ সেই তো, সে আবার কখন হসপিটালে গেল, আর তুমি তাকে কীভাবে ছবিতে পেলে? কিটাক তখন বলে, ম্যাডাম আমিও চেক আপ করাতে একই হসপিটালে সেদিন গিয়েছিলাম, আর আমার অভ্যাস মতো আমি সেদিনে সেলফি নিয়েছিলাম, তখনই আমার অজান্তে সে সেলফিটি এসে পড়েছে। কিটাক আরও বলে, সে নাকি শুনেছে মহিলাটি বলছিল তার যক্ষা হয়েছে, লাস্ট স্টেজ, এখন এর কোনো চিকিৎসাই নাই। এখন আপনি ভাবুন, আপনার বাড়িতে ডা সঙের মতো ছোট বাচ্চাও আছে, আর একজন যক্ষা রোগী আপনাদের জন্য রান্নাবান্না করছে, এটা ওটা ধরছে। এটা শুনে ম্যাডামের মাথা খারাপ হয়ে যায়। তারপরে সে বলে সে আগে মুন গোয়াংয়ের সাথে কথা বলে নেবে, কারণ এত বছর কাজ করছে যে মানুষ, সে তো এত বড় কথা গোপন করার কথা না। পিছনে সিনে দেখানো হয় কি তাকে একটি কাগজে লিখে কি হু কি বলতে হবে সব প্র্যাকটিস করিয়েছিল, এমনকি কেমন এক্সপ্রেশন দিতে হবে, কতটুকু ইমোশন দেখাতে হবে সেগুলোও। এরপর ইউন কিউ যখন বাসায় প্রায় পৌঁছে যাবে তখন কি হু জুংকে মেসেজ দেই, ম্যাডাম বাসায় পৌঁছে গেছে। জুং তখন আবার পিছের লোম মুন গোয়াংয়ের কাপড়ে ছিটিয়ে দেই, আর যা হওয়ার তাই হয়। ম্যাডামের সামনে মুন গোয়াংয়ের কাস্টে কাস্টে অবস্থা খারাপ হয়ে যায়। তারপর সে যে টিস্যু ডাস্টবিনে ফেলেছিল, কিটাক সেখানে টমেটো সস ছিটিয়ে দিয়ে সেটা ম্যাডামকে দেখায়, যেটা দেখে ইউন কিউ এবার সিরিয়াস হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। তাই সে কিটাককে গোপনে দেখে বলে বসকে যেন এটা না জানায়, কারণ বস যদি জানতে পারে মহিলাটির যক্ষা জানা সত্ত্বেও আমি এতদিন তাকে কাজে রেখেছি, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। তার চেয়ে আমি একদিন যে কোনো বাহানা করে তাকে বাড়ি থেকে বার করে দিব। কথা মতো একদিন দেখা যায় ম্যাডাম গম্ভীর হয়ে মুন গোয়াংয়ের সাথে চুপচাপ বসে আছে। কি কথা হয়েছে আপনারাও বুঝতে পারছেন। পুরো জীবন একই বাসায় কাটানোর পর বেচারি বুঝতে পারে না সে এখন কোথায় যাবে, কারণ সে তো এটাকেই তার ঘর পরিবার মনে করেছিল। তো পরের সিনে কিটাক যখন বসকে অফিস থেকে নিয়ে যাচ্ছিল তখন বস তাকে জিজ্ঞাসা করে, তোমার কি পরিচিত কোনো ভালো কাবাবের দোকান জানা আছে? কিটাক বলে, অবশ্যই স্যার। আপনি কি তবে আজ বাইরে খাবেন? মিস্টার পার্ক বলে, হ্যাঁ, কারণ আজকে আমার মাংস খেতে অনেক ইচ্ছা করছে। তোমার ম্যাডাম তো রান্না বান্না পরিষ্কার করা এসব কিছুই জানে না। তুমি দেখো, কয়েকদিনের মধ্যেই ঘরটা একটা আবর্জনার স্তূপে পরিণত হয়ে যাবে। আমি বুঝতে পারছি না কেন তোমার ম্যাডাম এমন বিশ্বস্ত কর্মচারীকে হঠাৎ বের করে দিল, সেটাও কি আবার আমাকে না জানিয়েই। বড় অদ্ভুত লাগলো, বেচারার জন্য খারাপ লাগছে। তবে তার মতো বিশ্বস্ত আর দক্ষ কাজের মহিলা পাওয়া এখন অনেক টাফ হয়ে যাবে। তখন কিটাক বসকে ডাক কেয়ার নামে একটি কার্ড দিয়ে বলে, স্যার এটা আপনাকে হেল্প করবে হয়তো। মিস্টার পার্ক তখন জিজ্ঞেস করে, এটা কি? কিটাক উত্তর দেই, স্যার এখান থেকে আমার মতো বিশ্বস্ত আর দক্ষ ড্রাইভার থেকে শুরু করে মেড, ক্লিনার সব পাবেন। তারা শুধু ভিআইপিদের জন্য তাদের সেবা দিয়ে থাকে। মিস্টার পার্ক আবার জিজ্ঞেস করে, তুমি এটা কোত্থেকে পেলে? কিটাক বলে, স্যার তারা আমাকে আমার মতো দক্ষ কিছু ড্রাইভার দেওয়ার জন্য এই কার্ডটা দিয়েছিল। তারা আমাকেও জয়েন করতে বলেছিল, কিন্তু তার আগেই আমি আপনার সাথে দেখা করে ফেলেছিলাম, তাই আর ওখানে যাইনি। পরে দেখা যায় ইউন কিউ ডা কেয়ারে কল করছে, আর অপর পাশে কি জুং রিসিভ করে প্রফেশনালদের মতো তাদের নাম, আইডি কার্ড, সম্পত্তির বিবরণ চেয়ে নেই। ইউন কিউ একবারের জন্য জিজ্ঞেস করে না এটা কেন লাগবে। এখানেই বোঝা যায় তার আইকিউ লেভেল অনেক কম। পরের দৃশ্যে দেখা যায় চুং সুকো মেট হিসেবে এই বাসায় জয়েন করেছে, আর কিটাক সবার সামনেই গোপনে তার হাটের কাজ চালাচ্ছিল।
তখন দা সং কি টাক আর চুংসুকের গন্ধ শুকে বলে, তাদের দুজনের গন্ধ একই রকম। এমনকি জেসিকা আর কেবিন মানে হু এর গন্ধ একই রকম। এটা শুনে তার মা বাবাও আশ্চর্য হয়ে যায়। যেটা বড়দের চোখে ধরা পড়ছে না, সেটা পিচ্চি বাচ্চার সামনে ধরা পড়ে যাচ্ছে। তাই রাতে হু বলে, আমাদের সবার আলাদা আলাদা সাবান ব্যবহার করতে হবে, নয়তো আমরা আমাদের গন্ধের জন্য ধরা পড়ে যাব। কিন্তু কি জুং বলে, আলাদা সাবান ব্যবহার করলেও আমরা ধরা পড়ব, কারণ আমাদের সিলিং থেকেও বাজে গন্ধ বার হয়। তাই আমাদের বাসাটাই চেঞ্জ করতে হবে। পরের দিন বস ও ম্যাডাম পিকনিক করতে যাচ্ছিল, কিন্তু ডা হাই যেতে চাচ্ছিল না। তার বটলে সে হুর কাছে প্রাইভেট পড়তে চাচ্ছিল, কিন্তু মা বাবা তাকেও জোর করে সাথে নিয়ে যায়, কারণ আজকে রাতে তার ছোট ভাইয়ের জন্মদিন। তো মালিক মালকিন সপরিবারে যাওয়ার পর কি পরিবার নিজের বাসার মতো এখানে থাকা শুরু করে। তারা মালিকের বিছানায় ঘুমায়, ফ্রিজের ড্রিঙ্কসগুলো নিজের মনে করে খাওয়া শুরু করে। জেসিকা মালকিনের বাথটাবে গোসল করা শুরু করে, এবং রাত হলে সবাই মিলে বস ম্যাডামের দামি মদ দিয়ে পার্টি করে। তখন কি টাক বলে, এই বস ম্যাডাম অতিরিক্ত ভোলা, তাই না? কিন্তু ভোলা হলেও অনেক ভালো মানুষ। তখন জুং বলে, হ্যাঁ, আর ম্যাডামের মাথায় তো ঘিলু বলতে কিছুই নেই, যা বলি তাই বিশ্বাস করে ফেলে। তখন চুংসুক বলে, আরে ভালো মানুষ টানুষ এসব কিছু না, ধনী হলে আমিও ভালো হতাম। তারা অনেক ধনী, তাই ভালো সাজার চেষ্টা করে। তখন কি টাক হুকে জিজ্ঞেস করে, আগের ড্রাইভারের নাম কি জানে ছিল? সে কি নতুন চাকরি পেয়েছে, তুমি জানো বাবু? হু বলে, চিন্তা কর না বাবা, একটা সে ইয়াং, সুদর্শন, আর বডিও অনেক ভালো, তার চাকরি হয়ে যাবে। তখন কি টাকের মন খারাপ হয়ে যাচ্ছিল, তাই এবার জুং চেঁচেই বলে, বন্ধ করে এসব আলোচনা, আমাদের এত ভালো মানুষই দেখালে হবে না, আমাদের শুধু আমাদের কথাই চিন্তা করা উচিত। তখন হু জানায়, মালিকের মেয়ের সাথে তার চক্কর চলছে। সে যখন ভার্সিটিতে পড়াশোনা শুরু করবে, তখন অফিসিয়ালি সবার সামনে এই রিলেশনটা সামনে আনবে। এটা শুনে কি টাক আর চুংসুক দুজনে আশ্চর্য হয়ে যায়। চুংসুক বলে, তার মানে আমি আমার হবু বইয়ের কাপড় চোপড় ধুচ্ছি এখন, আর সাথে আমার হবু বেয়ানিরও। তখন তারা কল্পনা করা শুরু করে, কি হবে যদি এই বাড়িতে আর বসের সব সম্পত্তি তাদের হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে, সবাই সাথে সাথে নিশ্চুপ হয়ে যায়। এত রাতে আবার কে আসলো? দরজার ক্যামেরায় ভেসে ওঠে পুরনো কাজের মহিলা মুন গুয়াং। সে বিনয়ের সাথে বলে, সে তার কিছু জিনিস এখানে ভুলে গেছে, সেটা নিতে এসেছে। সবাই খুলতে মানা করে, কিন্তু চুংসুকটাকে দরজা খুলে ঢুকতে দেয়, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাদবাকি সবাই দেওয়ালের এক পাশে লুকিয়ে থাকে। মুন গুয়াং একটা রুমে ঢুকে অনেকক্ষণ পরও বার হয় না, তাই চুংসুক নিজেই গিয়ে দেখে সেখানে সে করছেটা কি। সেখানে গিয়ে সে দেখে মুন গুয়াং দেওয়ালে চড়ে একটা বড় আলমারি সরানোর চেষ্টা করছে। সে চুংসুককেও সাহায্য করতে বলে। এবারে তার মুখ স্পষ্ট দেখা যায়, দেখে মনে হচ্ছিল কেউ তাকে বেধড়ক পিটিয়েছে। তো মুন গুয়াং আর চুংসুক দুজন মিলে আলমারি সরাতেই মুন গুয়াং নিচে ধপাস করে পড়ে যায়। আর সে উঠেই হানি বলে ডাকতে ডাকতে সুরঙ্গের মতো রুমে দৌড়ে ঢুকে যায়। চুংসুক বুঝতে পারে না কি হচ্ছে, তাই সেও তার পিছু পিছু দৌড়ানো শুরু করে। আর সে সেখানে গিয়ে দেখে মুন গুয়াং একটা লোককে দুধ খাওয়াচ্ছে। চুংসুক জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব, আর এই লোকটিকে, আর এই জায়গাটি কোথায়? মহিলাটি তখন বলে, এই লোকটি তার স্বামী, তার যাওয়ার পর থেকে বেচারা কিছু খেতে পারেনি, আর এই জায়গা নাকি শুধু এই মহিলা আর আগের বসই শুধু জানে, তাই তাদের বর্তমান বসও এই আন্ডারগ্রাউন্ড রুমের কথা জানেই না। এটা শুনে চুংসুক পুলিশকে কল করতে চায়, কিন্তু মুন গুয়াং তার হাতে পায়ে ধরে বলে এমনটা যেন না করে, তাদের বাইরে প্রচুর ধার দেনা আছে, বাইরের লোক যদি তার স্বামীকে দেখতে পায় তাহলে তাকে মেরেই ফেলবে। আজকে তাকেও তারাই পিটিয়েছে। চুংসুক তারপরও কোনো কথাই শুনতে চায় না, তাই মুন গুয়াং চুংসুককে কিছু টাকা দিয়ে বলে, আমি আপনাকে প্রতি মাসে এমন কিছু টাকা দিয়ে যাব, বিনিময়ে আপনি শুধু আমার স্বামীকে 2 দিন পর পর খাবার দিবেন। না না, 1 সপ্তাহ পর পর দিলেও হবে, এখানে ফ্রিজও আছে। তখন লুকিয়ে তাদের কথা শুনতে থাকে কি পরিবারের পা ফিসলে ধপাস করে সবাই নিচে পড়ে যায়।
আর হু এবং জুং অজান্তে কিটাকে বাবা সম্বোধন করে ফেলে। এই সুযোগে মুন গোয়াংও 1 সেকেন্ড দেরি না করে ভিডিও করে ফেলে। তারপর সে এখন উল্টো তাদেরকেই হুমকি দেওয়া শুরু করে, সামনে আগালে এই ভিডিও মালিককে পাঠিয়ে দিবে। কিটাক তখন বলে, এখানে তো নেটওয়ার্কই নাই, তাই ভয় দেখিয়ে লাভ নাই। কিন্তু জুং বলে, না বাবা, নেটওয়ার্ক আছে। তখন সবাই তথস্থ হয়ে যায়। উপরে এসে মুন গোয়াং তার স্বামীকে নিয়ে মজা করতে থাকে, আর কি পরিবারকে হাত উপরে তুলে হাতের উপর বসিয়ে রাখে। তারা তখন স্মৃতিচারণ করে তারা আগে কি সুন্দর এই বিল্ডিংয়ে মালিকের মতো থেকেছিল। সারাদিন বাসায় কেউ থাকতো না, আর সেই সুযোগে সারাদিন তারা এখানে মজা করত। কিন্তু এই কি পরিবার এখানে এসে সব নষ্ট করে দিয়েছে। তখন হঠাৎ কিটাক দৌড়ে এসে তাদেরকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে মুন গোয়াংয়ের হাত থেকে মোবাইল মাটিতে পড়ে যায়, আর মোবাইল নিয়ে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। মহিলাটি তখন একটি ফুলের টপ নিয়ে হু এবং জুংকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। কিন্তু জুং নিজেকে সামলে নিয়ে ফ্রিজ থেকে কিছু পিচ ফল এনে মহিলাটির মুখে মাখিয়ে দেয়, যার ফলে সে ধরাশায়ী হয়ে যায়। তখনই ম্যাডামের কল আসে, আর সে বলে যে 8 মিনিটের মধ্যে তারা বাসায় ফিরছে। এটা শুনে চুং সুক ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিন্তু ম্যাডাম, আজকে তো আপনার ক্যাম্পিং করার কথা ছিল না? ইউন কিউ উত্তরে বলে, তারা যে জায়গায় ক্যাম্পিং করতে চেয়েছিল সেই জায়গা নাকি বন্যা হয়ে তলিয়ে গেছে, তাই তাদের ফিরতে হচ্ছে। তাই আপাতত চুং সুককে রাম দন নামে একটি খাবার বানিয়ে রাখতে বলে। এটা শুনতেই তারা ঝড়ের গতিতে সব আবর্জনা সাফ করা শুরু করে। আর কিটাক এবং হু মুন গোয়াং আর তার স্বামীকে বেডে সুরঙ্গে নিয়ে যায়। কিন্তু সাফ করা শেষ হওয়ার আগেই মালিকের পরিবার বাসায় এসে পড়ে, তাই জুং ময়লা নিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এইদিকে মুন গোয়াং কিটাককে লাঠি দিয়ে উপরে চলে আসছিল, কিন্তু ভাগ্যক্রমে দরজায় চুং সুক দাঁড়িয়েছিল, তাই সে লাঠি দিয়ে মুন গোয়াংকে আবার সুরঙ্গে ফেলে দেয়, যার ফলে মুন গোয়াং অজ্ঞান হয়ে যায়। তখন ম্যাডাম এসে রামদন খাওয়া শুরু করে, আর চুং সুককে ছোট ছেলে দা সং এর ছোটবেলার কাহিনী বলে। দা সং নাকি একদিন রাতে কেক খাওয়ার সময় ভূত দেখেছিল, আর তারপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। এইদিকে মুন গোয়াংয়ের স্বামী লাইটের সুইচ অন অফ করে দা সংকে মোর্স কোড দিচ্ছিল, যেটা কি টাকও বুঝতে পারে নাই। কোড দেওয়া শেষ হলে লোকটি বলে দা সং এই মোর্স কোড বুঝে ফেলবে, কিন্তু এতক্ষণ আসলে ম্যাডামের সামনে লাইট জ্বলছিল আর নিভছিল, তাই ম্যাডাম কিছুই বুঝতে পারে না। সে তো উল্টো এটা লাইটের সমস্যা মনে করে। খাওয়া শেষে ইউন কিউ যখন নিজের রুমে চলে যায়, তখন কি পরিবার সবাই একে একে বাইরে এসে নিজের রুমে যাচ্ছিল। কিন্তু তখনই দা সং দৌড়ে নিচে এসে পড়ে, যেটা থেকে কিটাক হু আর জুং সবাই একই টেবিলের নিচে লুকিয়ে পড়ে। দা সং তখন বাইরে গিয়ে তাঁবু টাঙিয়ে ঘুমিয়ে পড়ে। মা বাবার হাজার ডাকলেও সে আর আসে না, তাই বস ম্যাডামও আজকে সোফাতেই ঘুমাবে সিদ্ধান্ত নেই। তখন মিস্টার পার্ক বলে, তুমি কি একটা বাজে গন্ধ পাচ্ছ? ইউন কিউ বলে, কিসের গন্ধ? মিস্টার পার্ক উত্তরে বলে, আমি ড্রাইভার কিমের গন্ধ পাচ্ছি। আমি যখন গাড়িতে থাকতাম তখন এই গন্ধটা পেতাম, কেমন জানি পচা মোলার মতো গন্ধ। মেন হোলের সামনে দিয়ে গেলে যেমন গন্ধ হয় না, এটা তেমনই গন্ধ। এই কিটাক বাসা থেকে চলে গেলেও গন্ধটা রেখে গেছে, অসহ্য একটা মানুষ। তখন কিটাক নিজের গন্ধ শুকে দেখে তার বস যে তাকে এত ঘৃণা করে, এত নিচু চোখে দেখে সে আগে জানতই না, তাই সে অনেক অপমানিত ফিল করে। বস আর ম্যাডাম তখন কি পরিবারের সামনেই অজান্তে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বসের কথাবার্তায় বোঝা যাচ্ছিল সে জেসিকার পেনটি এখনো ফেলে দেয়নি, আর সে জেসিকাকে মানে জুংকে নিয়ে কল্পনায় ওলটপালট কিছু করে। কি একটা অবস্থা চিন্তা করে দেখেন, নিচে বাবা ছেলে মেয়ে নিয়ে এক পরিবার লুকিয়ে আছে, আর উপরে বস ম্যাডাম তারই মেয়েকে নিয়ে কল্পনায় মজা করছে। মাঝরাতে বস ম্যাডাম ঘুমিয়ে পড়লে চুং সুক তার ছেলেকে মেসেজ দিয়ে বলে দেয়, এবার বাইরে আসতে পারো, তারা মরার মতো ঘুমিয়ে পড়েছে। তাই সবাই হামাগুড়ি দিয়ে টেবিলের নিচ থেকে চলে আসছিল। তখনই দা সং লাইট মেরে বাবাকে বলে তার ঘুম আসছে না। সবাই তখন যে যার জায়গায় স্ট্যাচু হয়ে যায়। ভাগ্য ভালো ছিল যে বস ঘুমের মধ্যে এত খেয়াল করে নাই। সে দা সংকেও ঘুমাতে বলে নিজেও ঘুমিয়ে পড়ে। এরপর কি পরিবার বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে বাসায় আসে, কারণ কোনো মেট্রো কিংবা বাস এত রাতে ছিল না। বাসার কাছে এসে হাঁপাতে হাঁপাতে সবাই একটু রেস্ট নেই। তখন কি জুং বাবাকে জিজ্ঞেস করে, বাবা
তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? ওই দুজনকে কি করবে? কি টাক তখন বলে, চিন্তা করো না, আমি তাদের ভালো মতো বেঁধে রেখে আসছি, আর আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর তারা যখন বাসায় যায় তখন দেখে যে বাসায় হাঁটু সমান পানি ভরে গেছে। তাই তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেই। তখন হু বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তোমার প্ল্যানটা কি বলো তো আমাকে? কি টাক তখন বলে, আমার আসলে কোনো প্ল্যানই নেই। প্ল্যান থাকলে চিন্তা বেশি হবে, তাই প্ল্যান ছাড়াই থাকতে হয়। সে তখন খেয়াল করে হু মিনের দেওয়া পাথরটি বুকে জড়িয়ে অনেকক্ষণ শুয়ে আছে। তাই সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার হু, আজকে পাথরটা তুমি কোল থেকে নামাতে চাইছো না যে? হু তখন বলে, তুমি পরে এটা বুঝবে বাবা। তখন ম্যাডাম ইউন কিউ জুংকে কল করে কালকের দা সং এর বার্থডে পার্টিতে আসতে ইনভাইট করে। তখন দা হাইও মাকে বায়না ধরে যেন কেবিনকেও ইনভাইট করে। তাই সে দা হাইকেই ইনভাইট করে দিতে বলে দেই, আর ড্রাইভার কিমকে ওভারটাইমের বিনিময়ে কালকে ডিউটিতে আসতে বলে। এইদিকে মুন গোয়াং তার স্বামীর বাঁধনটা খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে বলা শুরু করে তার প্রচণ্ড মাথা ঘুরছে, সে চোখে কিছু দেখতে পাচ্ছে না। এর মানে তার হয়তো ব্রেনেও ইনজুরি হয়ে গেছে, অথবা বেশি রক্ত যাওয়ার কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। মুন গোয়াংয়ের অবস্থা খারাপ দেখে তার স্বামী আবার মোর্স কোড পাঠানো শুরু করে। এইবার বাইরে জেগে থাকা দা সং এটা লক্ষ্য করে, আর সে কোড লেখার পর দেখে সিগনালে লেখা ছিল হেল্প। পরের দিন কি তাক সারাদিন মালিকের সাথে শপিং করে, তবে আজকে তার মুড একেবারে অফ মনে হচ্ছিল। আর তারা যখন ফেরত আসছিল তখন আজকে ম্যাডামও তার নাক বন্ধ করছিল। তার মানে সেও আজকে কি টাকের গন্ধ পাচ্ছে। কি তাক তাই আরও অপমানিত আর বিব্রত বোধ করে। বাসায় আসার পর বস কি তাককে জঙ্গলি বানিয়ে দুজন মিলে জঙ্গলে লুকিয়ে থাকে, আর তাকে বলে যখন বার্থডে শুরু হবে তখন তারা জঙ্গলি সেজে দা সঙ্গে আক্রমণ করবে, আর সে আমাদের হারিয়ে প্রিন্সেস জেসিকাকে উদ্ধার করবে। কি তাক তখন বলে, এটা ম্যাডামের আইডিয়া তাই না? বস উত্তর দেয়, হ্যাঁ, সে সবসময় এসব পার্টি আর জাঁকজমকে খুশি হয়ে যায়। কি তাক তখন আবার জিজ্ঞেস করে, ম্যাডাম এসব পার্টি আর লোকদের প্রশংসা অনেক ভালোবাসে তাই না স্যার? এই কথা শুনতে বসে হাসিমাখা মুখ এবার সিরিয়াস হয়ে যায়, আর সে সিরিয়াস মুডে বলে, কি টাক, আমি কি তোমাকে আজকে ডিউটি করার ওভারটাইম দিচ্ছি না? কি টাক উত্তর দেই, জি স্যার। তখন বস বলে, তাহলে সেটাই করো যেটা তোমাকে করতে বলা হয়েছে। এর বাইরে এক চুলো বলার কিংবা করার সাহস দেখিও না। এইবারও কি টাক প্রচণ্ড অপমানিত ও লজ্জিত হয়ে যায়। সে মনে করেছিল তারা একটা পরিবার, কিন্তু মালিক যতই ফ্রি হোক কর্মচারীকে একটা কিটের চেয়ে বেশি কিছু ভাবে না। অন্যদিকে কি হুও উপর থেকে অন্যমনস্কভাবে পার্টির আমেজ লক্ষ্য করছিল। তখন সে বারবার শুধু দা হাইকে জিজ্ঞেস করতে থাকে, আমি কি তোমার যোগ্য দা হাই? আমি কি এই জায়গায় থাকার জন্য উপযুক্ত মানুষ? দা হাই বারবার বলে, হ্যাঁ তুমি উপযুক্ত, কিন্তু তার মন ভরে না। তখন সে মিনের দেওয়া পাথরটা নিয়ে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে মুন গোয়াং মরে পড়ে আছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। তখনই মুন গোয়াংয়ের সামনে একটি রশি দিয়ে হুর গলায় গিট দিয়ে তাকে টেনে নিয়ে যায়। তারপর তাড়িয়ে পাথর দিয়ে তাকে মারতে চায়, কিন্তু হু কোনো মতো নিজেকে ছাড়িয়ে উপরে চলে আসে। তবে দড়ির মধ্যে টান লেগে সে পড়ে যায়। তখন লোকটি সেই পাথর দিয়েই তার মাথা ফাটিয়ে দেয়। তারপর সে জারে রাখা ফলের জুস খেয়ে আবার কিহুর মাথায় বারংবার পাথর দিয়ে আঘাত করে। এরপর সে একটি চাকু নিয়ে বাইরে চলে যায়, আর সোজা গিয়ে জুং এর হাড় বরাবর চাকু ঢুকিয়ে দেয়। জঙ্গলি সাজে ঝোপে লুকিয়ে থাকা কি টাক এসব দেখে হতভম্ব হয়ে যায়। সে দ্রুত এসে জুং এর বুকে হাত দিয়ে চাপ দিয়ে রাখে। অন্য পাশে সে তাকিয়ে দেখে কি হুকে পিঠে করে দা হাই দৌড়ে হসপিটালে যাচ্ছে। পুরো শরীর তার রক্তে ভিজা। এইদিকে চুংসুক হাতুড়ি দিয়ে লোকটিকে থামাতে আসে, কিন্তু সে তাকেও নিচে ফেলে চাকু চালাচ্ছিল অনবরত। সবাই শুধু তাকিয়ে আছে, কেউ সাহায্য করছে না। এইদিকে বস চিৎকার করে কিমের কাছে চাবি চাচ্ছে। এই ক্রিটিক্যাল মোমেন্টেও তার গাড়িটাই মুখ্য বিষয়। মানুষ মারা যাক, কিন্তু তার গাড়ির চাবি যেন না হারায়। কি টাক শকের মধ্যে থেকে গাড়ির চাবি ছুঁড়ে মারে, কিন্তু 10টা রশিদে থাকা চুংসুক আর লোকটির চাবির উপর পড়ে যায়। চুংসুক তখন বারবিকিউ স্টিক দিয়ে লোকটির পাঁজর বরাবর ঢুকিয়ে দেয়,
যার ফলে জায়গাতেই তার মৃত্যু হয়ে যায়। বস তখন নিজের নাক টিপে লোকটি নিচে পড়ে থাকা চাবিটি নিয়ে যায়। এটা দেখে কি তাকে সহ্যের সব সীমা ভেঙে যায়। সে চাকু হাতে দৌড়ে গিয়ে বসের হাড় বরাবর ঢুকিয়ে দেয়। পরক্ষণে সে দেখে তার স্ত্রী এবং মেয়ে তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তারও খেয়াল হয় কি অঘটন সে করে ফেলেছে। সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় পুলিশ কি-হুর ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে অনবরত হেসেই যাচ্ছে। এমনকি আদালতে রায় দেওয়ার সময়ও তার খালি হাসি পাচ্ছিল। ঘটনার সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়ে দেয়। জেল থেকে ছাড়া পেয়ে তারা সোজা চলে যায় স্মৃতিঘরে, যেখানে দেখা যায় কি জুং এর ছবি সাজিয়ে রাখা হয়েছে। তার মানে সেদিনের ঘটনায় কি জুং মারা গিয়েছিল। মা চুং সুক মেয়ের বিরহে বাঁধ ভাঙা কান্না করছে, কিন্তু কি-হু এখনও হাসছে। তার হাসি কোনো মতেই কমে না। কিন্তু একটা খবর দেখার পর তার হাসি সম্পূর্ণ থেমে গেল। যেখানে শুধু খবরে ড্রাইভার কিমের হত্যাকাণ্ডের ব্যাপারে খবর হচ্ছিল। তাহলে তার বোনকে যে হত্যা করলো, তাকে যে মাথায় আঘাত করে হাফ পাগল বানিয়ে দিল, সে কি অপরাধী নয়? নাকি তারা গরিব বলে তাদের জীবনে কোনো দামই নেই এই দুনিয়ার কাছে? পুলিশ, মিডিয়া, গোয়েন্দা সব পড়ে আছে শুধু তার বাবার পিছনে, কারণ সে এই দেশের প্রভাবশালী ব্যবসায়ীকে খুন করেছে। এই ঘটনার কয়েক বছর পর সবাই পার্ক ফ্যামিলির হত্যাকাণ্ডের ব্যাপারে এখন ভুলেই গেছে। পুলিশ, গোয়েন্দা ও কিমকে খোঁজা বন্ধ করে দিয়েছে। বাইরে প্রচুর বরফ পড়ছে। এমন সময় কি-হু একটি পাহাড়ে চড়ে রাত পর্যন্ত অপেক্ষা করে, কারণ এখান থেকে রাতে মালিকের অ্যাপার্টমেন্ট দেখতে অনেক সুন্দর লাগে। যদিও পুরনো মালিকের পরিবার আর নেই, এখন এই বাসা নতুন প্রভাবশালীরা কিনে নিয়েছে। হঠাৎ সে লক্ষ্য করে বাড়ির সামনের লাইট নিভছে আর জ্বলছে। সে সাথে সাথে মোর্স কোডটি নোট করে নেই। পরে সে সেটা যখন ওয়ার্ডে কনভার্ট করে, তখন তার বাবার বার্তা সে পেয়ে যায়। তার বাবা এখনও সেই মালিকের অ্যাপার্টমেন্টেই আছে। সেদিন সে পালিয়ে না গিয়ে সুড়ঙ্গে ঢুকে গিয়েছিল। সেও কি জুং এর মৃত্যুর খবর পেয়েছে, যেটা তাকে প্রতিনিয়ত খুঁড়ে খুঁড়ে খায়। সে শুধু ভাবে, এই সব কিছু যদি সত্যি না হতো, এটা যদি স্বপ্ন হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আফসোস, সেটা আর হওয়ার নয়। তুমি জানো না হু, এখানে একা থাকা কতটা কষ্টকর ব্যাপার। প্রতি রাতে জীবনের ঝুঁকি নিয়ে আমি উপরে উঠি খাবার চুরি করতে, আর মিস্টার পার্কের ছবির সামনে দাঁড়িয়ে সব সময় ক্ষমা চাই। আর আমি নিয়ম করে প্রতিদিন তোমাকে এই কোডটা পাঠাই, এই আশায় যে হয়তো কোনো না কোনো দিন যদি তুমি আমার এই মেসেজটা পাও, তাহলে আমার আর চাওয়ার বাকি কিছু নেই। তুমি ও তোমার মা ভালো থেকো, আমাকে পারলে ভুলে যেও। মনে করো আমিও সেই ঘটনায় সেদিন মারা গিয়েছিলাম। এরপর দেখি কি-হু ভার্সিটি পড়া শেষ করে বড় বিজনেসম্যান হয়ে গেছে। তারপর সে এই অ্যাপার্টমেন্টে কিনে ফেলেছে। আর বহু বছর পর কি তাক সুড়ঙ্গ থেকে বার হয়ে আসছে, আর কি-হু তার বাবাকে জড়িয়ে ধরছে। তার এখন একটাই লক্ষ্য, টাকা কামানো, অনেক টাকা। কিন্তু পরক্ষণেই দেখা যায় এসব আসলে কি-হুর কল্পনা ছিল। বাস্তবে হয়তো সে কখন আর ভার্সিটিতে পড়তে পারবে না। বাবার সাথে আর একটি বার দেখাও হবে কিনা সেটাও ঠিক নেই। হয়তো তার বাবার মৃত্যু এই সুড়ঙ্গেই হয়ে যাবে, নীরবে নিভৃতে। কেউ জানতেও পারবে না সেটা। আর ঠিক এই মোমেন্টটাতেই শেষ হয়ে যায় গুজবাম্প দেওয়া এই মুভির কাহিনী। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।